আসসালামাইকুম। ক্লাস 8 এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান নিয়ে আলোচনা করব। এই গত ক্লাসে তোমাদের যে 4th অনলাইন এক্সাম হলো, সেই 4th অনলাইন এক্সামের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। আর সিলেবাসে তোমাদের যেটা দেওয়া আছে, অক্টোবর এবং নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত যে সিলেবাস, সেই সিলেবাসে শুধু এই আঞ্চলিক শক্তির উত্থান এই একটা অধ্যায় দেওয়া আছে। তো আঞ্চলিক শক্তির উত্থান তোমাদের মোট 8টা ক্লাস পাওয়া যাবে। এই চ্যাপ্টারটা অনেক বড় আছে, তাই আজকে এই চ্যাপ্টারটা নিয়ে শুরু করব। দেখো, আঞ্চলিক শক্তির উত্থান বলতে মুঘল সাম্রাজ্যের পতনের পর মূলত বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা এই 3টে আঞ্চলিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। তাহলে এর আগে জানতে হবে যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যে যুদ্ধ, সেই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে কি করেছিল? ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। তাহলে 1526 থেকে 1707 ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত, 1526 থেকে 1707 প্রায় 200 বছর, এই 200 বছর, প্রায় 200 বছর এই সময়কাল কিন্তু মুঘল সাম্রাজ্যের যারা শাসক তারা যথেষ্ট যোগ্যতার সাহায্যে সাম্রাজ্যকে পরিচালনা করেছিলেন। কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর যারা শাসক ছিলেন তারা একটা সাম্রাজ্য চালানোর জন্য যে সমস্ত গুণ থাকা দরকার, একটা সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত গুণ থাকা দরকার, যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা, সেই গুণ তাদের মধ্যে ছিল না। তাই ঔরঙ্গজেবের মৃত্যুর পরপরই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। এরপর তোমাদের ক্লাস 7-এ একটা প্রশ্ন পড়িয়েছিলাম, জায়গিরদারি এবং মনসবদারি সংকট। জায়গিরদারি এবং মনসবদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনের কতখানি দায়ী ছিল, এরকম একটা প্রশ্ন ক্লাস 7-এ ছিল। তাহলে জায়গিরদার কি না, মুঘল সাম্রাজ্যে যে সমস্ত উচ্চ মনসবদার যারা ছিল, সেই উচ্চ মনসবদারদের নগদ বেতন দিতে যখন সম্রাট অপারগ নগদ বেতন দিতে যখন পারতেন না, তখন তাদেরকে একটা নির্দিষ্ট জায়গার যে রাজস্ব, সে রাজস্বর যে ভোগ দখল, সেই ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছিল। এরপর কালক্রমে এই জায়গিরদার নিয়ে বিভিন্ন জায়গিরদারদের মধ্যে দলাদলি শুরু হয়। কিভাবে দলাদলি শুরু হয়? যে সমস্ত জায়গিরদার দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে একটা প্রধান সমস্যা হলো যে সব জায়গার জায়গা কিন্তু একই রকম ছিল না। কোনো জায়গা উর্বর, কোনো জায়গা অনুর্বর। ফলে অনুর্বর জায়গার যে রাজস্ব, সে রাজস্ব অনেক কম আদায় হতো এবং উর্বর জায়গার রাজস্ব অনেক বেশি আদায় হতো। ফলে যে জায়গিরকে উচ্চ রাজস্ব যে জায়গায় আদায় হতো, সে জায়গায় দেওয়া হলে তার আয়টা অনেক বেড়ে যেত। অন্যদিকে অনুর্বর জায়গায় জায়গিরদার যে ব্যক্তিকে দেওয়া হতো, তার কিন্তু আয়টা অনেকটা কমে যেত। ফলে এই দুটো উর্বর এবং অনুর্বর জায়গায় জায়গিরদারদের মধ্যে একটা দলাদলির সৃষ্টি হয়েছিল। সেই দলাদলি কিন্তু পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল। এছাড়াও ভূমি রাজস্বের মধ্যে একটা গড়মিল দেখা যায়। জমা এবং হাসিলের মধ্যে একটা বিশাল পার্থক্য থেকে যায়। জমা এবং হাসিলের মধ্যে একটা পার্থক্য থেকে যায়।
সেই জমা এবং হাসিলের পার্থক্য থাকার ফলে জাগিরদারদের মধ্যে জাগিরদাররা দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে। ফলে এই জমা এবং হাসিলের যে ডিফারেন্স বা পার্থক্য, সেটাও কিন্তু আস্তে আস্তে যে মুঘল যে রাজস্ব, সে রাজস্বের হারটা অনেক কমে যায় এবং মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে আর্থিক দিক থেকে দুর্বল হতে শুরু করে। এছাড়াও আছে যে বিভিন্ন অঞ্চলের জমিদার এবং কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও জাট বিদ্রোহ, সদনামী বিদ্রোহ, শিখ বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহ মুঘল যুগের যারা কৃষক তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল এগুলো, এবং এগুলো মুঘল সাম্রাজ্যের ভিতকে আস্তে আস্তে কিন্তু ত্বরান্বিত করেছিল। এগুলো ছাড়াও শিবাজি এবং মারাঠাদের যে আক্রমণ, সে শিবাজি এবং মারাঠাদের আক্রমণ মুঘল সাম্রাজ্যকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারাঠাদের দমন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে মারাঠাদের শিবাজির আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন, কিন্তু শিবাজি আগে থেকে সেই খবর পেয়েছিলেন। ফলে শিবাজি শায়েস্তা খানকে বাগনখ যে অস্ত্র, সেই অস্ত্রের দ্বারা আঘাত করেছিল। এর ফলে কোনো রকমে শায়েস্তা খান নিজের জীবন বাঁচিয়ে ফিরে আসেন। এরপর শায়েস্তা খান যখন ফিরে এলেন, তখন জয়সিংহকে পাঠানো হলো শিবাজির কাছে। ফলে এই 1665 খ্রিস্টাব্দে শিবাজির সঙ্গে জয়সিংহের এটি সন্ধি স্বাক্ষরিত হলো। সেই সন্ধির নাম হচ্ছে পুরন্দরের সন্ধি। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। এই পুরন্দরের সন্ধি শর্ত অনুসারে শিবাজি মুঘলদের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। এটা 1 নম্বর পয়েন্ট। শিবাজি মুঘলদের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। 2 নম্বর হচ্ছে শিবাজি মুঘলদের যে 23টি দুর্গ দখল করেছিল, সেই 23টি দুর্গ মুঘলদের ফিরিয়ে দেয়। আর 3 নম্বর, শিবাজির পুত্র শম্ভুজি মুঘলদের দরবারে 5000 মনসবদারি পদে নিযুক্ত হয়। এরপর মুঘল সম্রাট ঔরঙ্গজেব শেষ পর্যন্ত শিবাজিকে রাজা বলে মেনে নিলে মুঘলদের সঙ্গে শিবাজির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের অনেকটা অবসান ঘটে। এরপর নাদির শাহের নেতৃত্বে পারস্যিক আক্রমণ ঘটেছিল 1748-39 খ্রিস্টাব্দে, এবং আহমদ শাহ আবদারের নেতৃত্বে আফগান আক্রমণ ঘটেছিল 1756-57 খ্রিস্টাব্দে। এই 2 আক্রমণের ফলে মুঘল সাম্রাজ্য একদম পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। ফলে মুঘলদের পক্ষে আর ফিরে দাঁড়ানো কখনোই সম্ভব হয়ে ওঠেনি। অষ্টাদশ শতকে ভারতবর্ষে অনেক আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। তার মধ্যে যে 3টি শক্তি প্রধান, তাদের মধ্যে অন্যতম হলো বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা ছিল এদের মধ্যে উল্লেখযোগ্য। তাহলে 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন,
এবং শেষ শক্তিশালী মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের মৃত্যু ঘটেছিল 1707 খ্রিস্টাব্দে। তাহলে 1707 খ্রিস্টাব্দের পর যে মুঘলদের যে ভারতবর্ষে একটা আধিপত্য ছিল, সেই আধিপত্য আস্তে আস্তে কমতে শুরু করে এবং আঞ্চলিক শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। এবং এই যে আঞ্চলিক শক্তি, বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা, এই তিনটি যে আঞ্চলিক শক্তি, প্রধান আঞ্চলিক শক্তির উত্থান ঘটল, সেই আঞ্চলিক শক্তিগুলোকে দমন করার মতো শাসক কিন্তু ঔরঙ্গজেবের পর মুঘল সিংহাসনে বসেন। তাহলে এত বড় একটা সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালিত করার জন্য যে কর্মদক্ষতা থাকা দরকার, সেই কোয়ালিটি বা গুণ সে শাসকদের মধ্যে ছিল না। ফলে কি হয়েছিল? ফলে আস্তে আস্তে এই সমস্ত আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ঘটেছিল। এবার আমরা দেখব যে এই যে আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ঘটলো, বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা, কি কি কারণ ছিল যার ফলে এই তিনটি আঞ্চলিক শক্তির উত্থান ঘটল। স্টার্ট। তোমাদের এরপর আলোচনা করা হবে যে আঞ্চলিক শক্তির উত্থানের কারণ কি কি। প্রথম পয়েন্ট হচ্ছে মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা। মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা। মুঘল সম্রাটদের শক্তিশালী সেনাবাহিনীর অভাব মুঘল সাম্রাজ্যের অবনতির একটি প্রধান কারণ ছিল। এছাড়াও মুঘল যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনী চারটি ভাগে ভাগ ছিল: ইরানি, তুরানি, হিন্দুস্থানি, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পর্যায়ে ভাগ ছিল। এরপর এদের মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব লেগে থাকতো। এদের মধ্যে একটা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল না, ফলে তাদের মধ্যে প্রথম থেকে একটা ফাটল ধরেছিল। এছাড়াও মুঘল সম্রাটরা যে অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করতেন, সেগুলো অনেকটা পুরোনো দিনের অস্ত্রশস্ত্রের মতো ছিল, পুরোনো দিনের অস্ত্রশস্ত্র ছিল, এবং তাদের যে যুদ্ধ কৌশল, সে যুদ্ধ কৌশল কিন্তু যুগের সঙ্গে আপডেট হতে পারেনি। অর্থাৎ পুরোনো ধাঁচের তারা যুদ্ধ কৌশল ব্যবহার করত, তারা আধুনিকতার সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি। এর ফলে অন্যদিকে যারা ইংরেজ, তাদের কিন্তু অস্ত্রশস্ত্র ছিল আধুনিক অস্ত্রশস্ত্র। ফলে ইংরেজদের আধুনিক অস্ত্রশস্ত্রের সঙ্গে মুঘল সম্রাটদের যে পিছিয়ে পড়া দিনের অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্র কিন্তু কখনোই প্রতিযোগিতায় পারেনি। ফলে এই সামরিক দুর্বলতা মুঘল সম্রাটদের পতনকে ত্বরান্বিত করেছিল। 2 নম্বর হচ্ছে জায়গিরদারি সংকট। মুঘল আমলে যারা মনসবদার, তাদেরকে জায়গির দেওয়া হতো। কেন জায়গির দেওয়া হতো না, সেই সময় অর্থ সংকট চলছিল। সেই অর্থ সংকটের জন্য মনসবদারদের নগদ বেতন দিতে পারেনি মুঘল সম্রাটরা। তাই নগদ বেতনের পরিবর্তে তাদেরকে জায়গির দেওয়া হতো। জায়গির বলতে কোনো একটা জায়গার যে রাজস্ব, সেই রাজস্বর অধিকার সেই মনসবদারকে দেওয়া হতো। এর ফলে সমস্ত মনসবদার কিন্তু ভালো জায়গার জায়গির পেতেন না। সমস্ত মনসবদার ভালো জায়গার জায়গির পেতেন না। ফলে যে সমস্ত মনসবদার খারাপ জায়গার জায়গির পেয়েছিল, তারা জোটবদ্ধ হয়েছিল এবং তারা সম্রাটের বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করেছিল। এই জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতনে অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই জায়গিরদারি সংকটই আঞ্চলিক শক্তির উত্থান ঘটানোর পেছনে অনেকখানি দায়ী ছিল। 3 নম্বর হচ্ছে কৃষক বিদ্রোহ। মুঘল সম্রাটদের উচ্চ রাজস্বের হার, মুঘল সম্রাটদের উচ্চ রাজস্বের হার কৃষক বিদ্রোহ ঘটানোর পিছনে অনেকখানি দায়ী ছিল। উচ্চ রাজস্বের হার কৃষকদেরকে বিদ্রোহী হতে বাধ্য করেছিল
এর ফলে জাট, শিখ এবং সদ নামে এই সমস্ত কৃষকরা মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং মুঘলদের যে শক্তি সেই শক্তি দুর্বল হয়ে পড়ে। লাস্ট পয়েন্ট হচ্ছে বৈদেশিক আক্রমণ। 1748-39 খ্রিস্টাব্দে পারস্যিক নেতা নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করে এবং আফগান নেতা আহমদ শাহ আবদালি 1756-57 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের উপর আঘাত হানে। এই দুই আঘাতের ফলে, এই দুই আক্রমণের ফলে মুঘল শাসকদের পক্ষে আর ফিরে দাঁড়ানো কখনোই সম্ভব হয়নি। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। 5 নম্বর আছে, দেখো 5 নম্বর পয়েন্ট আছে আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। মুঘল শাসকদের দুর্বলতার সুযোগে একাধিক আঞ্চলিক শাসক তাদের যে স্বাধীনতার স্পৃহা, সে স্বাধীনতার স্পৃহা জেগে ওঠে। এর মধ্যে অন্যতম হলো বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। এই বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা এই শাসকরা, এদের যে স্বাধীন হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক বেশি এবং এরা মুঘল সম্রাটের প্রতি বর্ষতা দেখালেও এরা কিন্তু স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করত। এইভাবে আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল এবং বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এরপর আঞ্চলিক শক্তি হিসেবে বাংলা কিভাবে আত্মপ্রকাশ করেছিল সে সম্পর্কে আলোচনা করব। মুর্শিদ কুলি খানের সময় থেকে মুঘল শাসনাধীনে সুবা বাংলা আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে। সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন। সম্রাট নিযুক্ত করেছিলেন 1700 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট বাহাদুর শাহ শাহের আমলেও মুর্শিদ কুলি খান কিন্তু দেওয়ান পদে নিযুক্ত ছিলেন। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার তাকে দেওয়ান পদের সঙ্গে বাংলার নাজিম পদও দেওয়া হয়। ফলে দেওয়ান এবং নাজিমের যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলি খানের ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে। আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। এই সময় থেকে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে বাংলার যে স্বাধীন ইতিহাস, সেই স্বাধীন ইতিহাসের রচনা শুরু হয়। এরপর মুর্শিদ কুলি খানের পর তাহলে মুর্শিদ কুলি খান আলিবর্দী খান। আলিবর্দী খান আলিবর্দী খানের শাসনকালে বাংলার যে সুবা বাংলার অধিকার মুঘলদের হাত থেকে বেরিয়ে যায় এবং আলিবর্দী খান বাংলার শাসনতান্ত্রিক যে খবরাখবর, সেই খবরাখবর তিনি মুঘল যে সম্রাট, সেই সম্রাটকে জানাতেন না এবং আলিবর্দী খাঁ মুঘলদের যে নিয়মিত রাজস্ব, সেই নিয়মিত রাজস্ব পাঠানো তিনি বন্ধ করে দেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে স্বীকার করলেও বাস্তবে তিনি বাংলায় তিনি স্বশাসিত প্রশাসন চালাতেন। এরপর আমরা দেখব যে বাংলায় মুর্শিদ কুলি খান থেকে নিয়ে আলিবর্দী খাঁ পর্যন্ত নবাবদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল সে সম্পর্কে একটু জানবো
যে বাংলার যারা নবাব ছিলেন তাদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেমন সম্পর্ক ছিল সেই সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি অষ্টাদশ শতকের প্রথম থেকে বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি বাংলায় ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। এই সময় ইংরেজরা অন্যান্য বণিকদের তুলনায় বেশি সুযোগ সুবিধা নেওয়ার জন্য মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান নিয়ে বিনা শুল্কে তারা বাণিজ্য করত। মুর্শিদ কুলি খান অন্যান্য বণিকদের অসুবিধার কথা চিন্তা করে ইংরেজদের এই বিশেষ অধিকার থেকে রদ করেছিলেন। তাহলে ফারুকশিয়ারের ফরমানে কি বলা হয়েছিল না, ফারুকশিয়ারের ফরমানে বলা হয়েছিল যে বার্ষিক ৩,০০০ টাকা বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করবে। বিনা শুল্কে বাণিজ্য মানে কি, বাণিজ্য করার জন্য যে একটা ট্যাক্স দিতে হয়, শুল্ক দিতে হয়, সেই শুল্ক তারা দেবে না। কেন দেবে না? যেহেতু তারা বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে তারা একটা চুক্তির মাধ্যমে বাংলায় বাণিজ্য করত। এই কারণে তারা শুল্ক না দিয়ে তারা বাণিজ্য করত। এই অধিকারটা দেওয়া হয়েছিল কোম্পানিকে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে কোম্পানির যারা ব্যক্তিগত কর্মচারী তারাও কিন্তু এই ছাড়পত্রকে কাজে লাগিয়ে তারাও সুযোগ সুবিধা লাভ করতে থাকে। ফলে বাংলার যারা বণিক সম্প্রদায় তারা ক্ষতিগ্রস্ত হয়। ২ নম্বর হচ্ছে সুজাউদ্দিন। সুজাউদ্দিন ১৭২৭ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন বাংলার সিংহাসনে বসেন। ইউরোপীয় বণিকরা যাতে বাড়াবাড়ি করতে না পারে সেদিকে তিনি সজাগ দৃষ্টি দিয়েছিলেন। এবার হচ্ছে সরফরাজ খান। সরফরাজ খান সুজাউদ্দিনের মৃত্যুর পর সরফরাজ খান খুব অল্প সময়ের জন্য সিংহাসনে বসেছিলেন। অযোধ্যার শাসক ছিলেন, তাই শাসন কার্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। এই সুযোগে আলীবর্দী খান ১৭৪০ খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খানকে পরাজিত করেন এবং তিনি বাংলার মসনদ দখল করেন। এরপর হচ্ছে আলীবর্দী খাঁ। আলীবর্দী খান নবাব আলীবর্দী খান তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের বাণিজ্যে আগ্রহী ছিলেন। আলীবর্দী খান বাংলার স্বার্থের জন্যই ইউরোপীয় বণিকদের পছন্দ করতেন। আলীবর্দী খাঁ অর্থ আদায়ের জন্য ইউরোপীয় বণিকদের উপর চাপ দিতেন। ইংরেজরা নবাবের নির্দেশ মানতে বাধ্য থাকতেন। এইভাবে মুর্শিদ কুলি খান থেকে নিয়ে আলীবর্দী খান পর্যন্ত সময়ে বাংলা নবাবদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক এভাবে তাদের সম্পর্ক ঘটেছিল। মুর্শিদ কুলি খান থেকে নিয়ে আলীবর্দী খান পর্যন্ত যে শাসক মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান এবং আলীবর্দী খান, এরা প্রথম থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্য করার সুযোগ সুবিধা দিয়েছিল ঠিকই, কিন্তু এটাই কিন্তু পরবর্তীকালে একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমরা পড়ব এর পরে, যেটা আছে যে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ কি। সেখানে আমরা দেখব যে মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান এবং আলাউদ্দিন এবং আলীবর্দী খান এরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্য করার যে সুযোগ দিয়ে তারা কি ভুল করেছিলেন এবং তার কি ক্ষতিকারক প্রভাব পড়েছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব এর পরের ক্লাসে। তাহলে আঞ্চলিক শক্তির উত্থান এখানে পর্যন্ত আলোচনা করা হলো। এগুলো রিভিশন পড়া, এগুলো যখন স্কুল চলছিল রানিং অবস্থায় তখন এগুলো পড়ানো হয়েছিল, নোটও দেওয়া হয়েছিল। তবুও যদি কিছু অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে জানাবে।